গত 25শে ডিসেম্বর তারেক রহমান সাহেব দেশে আসলেন। তারেক রহমান সাহেব দেশে আসার আগে কিছুদিন আগে বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটছিল। আপনাদের নিশ্চয়ই সেটা মনে আছে। শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র কইরা ওসমান হাদি যেদিন মারা গেলেন সেদিন মব প্রথম আলো অফিসে হামলা চালাইছিল, ডেইলি স্টারে হামলা চালাইছিল, ডেইলি স্টারে আগুন জ্বালায় দিছিল, প্রথম আলোতে আগুন জ্বালায় দিছিল। এবং সেদিন রাতে আরও কয়েকটা মবের ঘটনা ঘটছে, সেখানে ছায়া নটও আক্রান্ত হয়েছিল। তো আপনি যদি খেয়াল করেন যে এই মবের ঘটনাগুলো যে ঘটছিল তার একটা নির্দিষ্ট ইন্টেন্ট ছিল, যে মানে এই ধরনের প্রতিষ্ঠানগুলো যেগুলো বাংলাদেশের এক ধরনের বাম লিগেসি বা বাম প্রগতিশীল সেকুলার জায়গাগুলোকে প্রতিনিধিত্ব করে, এই জিনিসগুলো বাংলাদেশ থেকে মুছে দেওয়া হবে, বাংলাদেশে এগুলোকে মানে হামলা চালানো হবে ইত্যাদি ইত্যাদি। তো পরবর্তীতে আমরা খুব ভালো করেই জানি যে প্রফেসর ইউনূস এখানে শক্ত হাতে মোকাবেলা করছেন পরিস্থিতি, এবং পরবর্তীতে এই ঘটনাটা আর খুব বেশি দূর আগায় নেই। কিন্তু একটা প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মাথায় আসছে যে তারেক রহমান সাহেব কি এই প্রথম আলো বা ডেইলি স্টারে হামলা চালানোর ঘটনায় সরাসরি কিছু বলছেন কিনা। তারেক রহমান সাহেব 25 তারিখ দেশে আসলেন। 25 তারিখে দেশে আসার পরে তার যেই রুটিন কাজকর্ম ছিল, তিনি ভাষণ দিলেন, তার মা তখনও জীবিত ছিলেন, এভার কেয়ার হসপিটালে গেলেন, ওসমান হাদির কবর জিয়ারত করলেন, তার আব্বার কবর জিয়ারত করলেন, ইত্যাদি ইত্যাদি। এই সবগুলো ঘটনা তিনি করলেন, কিন্তু তার 2-3 দিন আগেই যে বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটলো, যে বাংলাদেশের সবচেয়ে বড় পত্রিকা, সবচেয়ে বড় গণমাধ্যমে আগুন জ্বালানো হইল, বাংলাদেশের বাম প্রগতিশীল সেকুলার কালচারাল জায়গাগুলোর প্রতিনিধিত্ব করে যে ছায়ানট, সেই ছায়ানটে হামলা চালানো হইল। তারেক রহমান সাহেব কি আসলে সেই জায়গাটাকে সরাসরি কনফ্রন্ট করছেন কিনা, বা তিনি যদি তা না করে থাকেন সেটা তিনি আসলে কেন করেন নাই। আমি আলাপটা এই ঘটনার কয়েকদিন পরেও একটু উঠাইতে চাইলাম, যে তাতে কইরা মেবি আমরা তারেক রহমান সাহেব যেই রাজনীতিটা বাংলাদেশে দাঁড় করাইতে চাচ্ছেন সেই রাজনীতির একটা চরিত্র আমরা মেবি বুঝতে পারবো। প্রথম আলো অফিসে হামলা যে করা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে যে রিডিংটা ক্লিয়ারলি হাজির করছিলাম সেটা হচ্ছে যে আমি মনে করছিলাম যে বাংলাদেশে প্রফেসর ইউনূস যেহেতু একটা নির্বাচন দিতেই চান, ফলে প্রফেসর ইউনূসকে এখন উৎখাত করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। যারা নির্বাচন চায় না, মানে জামাতে ইসলামও তাদের একটা অংশ, ফলে জামাতে ইসলাম ওপেনলি না হইলেও তার একটা কিছু উইং আছে, মাহমুদুর রহমান উইং বলেন, পিনাকি ভট্টাচার্য উইং, ইলিয়াস হোসেন উইং, এই উইংগুলোকে দিয়া তারা অ্যাকচুয়ালি এই হামলাগুলো চালাইছে, এবং তাদের আলটিমেট উদ্দেশ্য ছিল সরকারকে উৎখাত করা, মানে প্রফেসর ইউনূসকে উৎখাত করা। মানে আপনি প্রথম আলো, ছায়ানট, ডেইলি স্টার, এরকম আরও আরও প্রতিষ্ঠানগুলোকে যদি আপনি ভাঙা শুরু করেন, একটা পর্যায়ে এই ভ্যান্ডালিজম যে মাত্রায় পৌঁছাইতো সেই মাত্রায় আসলে আর কিছুই কন্ট্রোলে থাকতো না, ফলে সামহাও এখানে কারো টেক ওভার করতে হইতো, বা বিপ্লবী সরকার গঠন হইতে পারতো, বা ইত্যাদি ইত্যাদি। ফাইনালি সেইটা হয়নি, কিন্তু এটা আমার মানে ওপরই রিডিং ছিল, কিন্তু এখানে আরও 2টা রিডিংও থাকতে পারে। তার প্রথম রিডিংটা এরকম, যেটা নিয়ে আমরা আলোচনা করি নাই, সেটা হচ্ছে যে এই ঘটনার প্রথম আলো নিজেও জড়িত থাকতে পারে। লাইক আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই ঘটনার পরে প্রফেসর ইউনূস মবের বিরুদ্ধে অ্যাকশনে গেলেন। এই ঘটনার পরে বাংলাদেশের সুশীল সমাজ বলে যে টার্মটা আছে তারা আবার শক্তিশালী হইল, মতিউর রহমানরা আবার এক ধরনের শক্তি পাইল 5ই আগস্টের পরে, যেটা তারা হারাচ্ছিল প্রতিনিয়ত। এবং তার বাইরেও টোটাল মানে সরকারের সঙ্গে মতিউর রহমানরা বা প্রথম আলোর একটা বোঝাপড়া নতুনভাবে শুরু হইলো। এবং আপনারা খুব ভালোভাবেই জানেন যে সাজ্জাদ শরীফ প্রথম আলো ব্যবস্থাপনা সম্পাদক, তিনি কিন্তু বলছিলেন যে এই সরকার, মানে আমি যে কথাটা বলছিলাম যে এই সরকারকে উৎখাত করার জন্য প্রথম আলো অফিসে হামলা। ফলে এটা হইতে পারে যে প্রথম আলোর দিক থেকে একটা সেট আপ, অথবা হইতে পারে যে এই ঘটনায় যেহেতু দেখা গেল যে সরকার আরও বোল্ডলি মব মানে ঠেকাইতে উদ্বুদ্ধ হইল, ফলে এই ঘটনার ভিতর দিয়া মব ঠেকানো হইল, ফলে এই ধরনের একটা ঘটনা হাজির করা হইতে পারে। এবং সেখানে বিএনপিও একটা আমরা বলতে পারি যে এই সেট আপের অংশ হিসাবে থাকতে পারে। দেখেন এই যে সন্দেহগুলো, এই সন্দেহগুলো কেন এখনো টিকে আছে, বা কেন এই সন্দেহগুলো নিয়ে আমরা এখনো আলোচনা করতে পারতেছি, কারণ আমরা দেখলাম যে ফাইনালি এত বড় একটা ঘটনার পরেও ফাইনালি আইসা এই ঘটনাটার আর কোনো ব্যাখ্যা কোথাও নাই, এবং তারেক রহমান সাহেবকেও আসলে আর কিছুই বলতে হচ্ছে না এই জায়গায়। মানে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসলেন, বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম পুরায় দেওয়া হইলো, তিনি দায়িত্ব মনে করলেন না যে তার সম্পাদকের সঙ্গে তিনি বসবেন, বা মানে প্রথম আলো অফিসে তিনি ভিজিট করবেন, বা ইত্যাদি ইত্যাদি, বা বাংলাদেশের মানে প্রগতিশীল বা সেকুলার জায়গাগুলোকে তিনি সরাসরি গিয়া তাদেরকে কনফ্রন্ট করবেন যে তাদের এই নাজেহাল অবস্থায়।
যদি এরকম হয় যে এই ঘটনাটা একটা মানে সেট আপ ঘটনা, তাইলে আমার কোনো বক্তব্য নাই। যে হইতেই পারে যে এই যে আমাদের যে ক্ষমতার যে উইংগুলা তারা এই টোটাল বাজারকে বা যারা মার্কেটে অ্যাক্টিভ আছে, মব করতেছে, ভ্যান্ডালিজম করতেছে, তাদেরকে কন্ট্রোল করতে পারতেছে না, ফলে এই ধরনের একটা ঘটনা ঘটায় সবাইকে ঠান্ডা করা হইলো, এটা হইতেই পারে। এটা যদি হয় তাহলে আমার কোনো কথা নাই। এই ঘটনার মধ্যে দিয়ে প্রথম আলো থেকে শুরু কইরা বিএনপি এবং প্রফেসর ইউনূস প্রত্যেকেই শক্তিশালী হইল, এবং আমরা বলতে পারি যে সুশীল সমাজে শক্তিশালী হইল, এবং একটা বাংলাদেশের যে সুশীল বর্গ বা যারা মানে একটা নির্বাচনী গণতান্ত্রিক সরকার চায় এবং কোনো ইসলামিক রেডিক্যালিস্ট বিপ্লবী সরকার বা বিপ্লবী ব্যবস্থাপনায় ঢুকতে চায় না, তারা আসলে টোটাল কন্ট্রোলটা হাতে নিল। যদি এটা হয় তাহলে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু যদি ঘটনাটা এরকম না হয়, যদি ঘটনাটা বাস্তবেই এরকম হয় যে এখানে একটা বর্গ আছে ক্রিয়াশীল, যারা চাইতেছে যে এখনো চাইতেছে যে বাংলাদেশের নির্বাচন হবে না, বাংলাদেশে একটা বিপ্লবী ইসলামিক সরকার গঠিত হবে, প্রফেসর ইউনূসকে উৎখাত করা হবে, এবং সেইটা যদি উৎখাত করা সম্ভব হয়, মানে প্রফেসর ইউনূসকে যদি ফালায় দেওয়া সম্ভব হয়, তাইলে তারা সবার আগে বাংলাদেশের যে প্রগতিশীল ধারা, সেকুলার যে ধারা, তাদের গলা চাইপা ধরবে এবং তাদেরকে নির্মূল করবে। যদি এইটা হয় তাইলে আমার অনেক কথা আছে, এবং সেই জায়গাতে আমার প্রশ্ন যে তারেক রহমান সাহেব তাইলে কেন এই জায়গাটায় নিজেকে হাজির করতেছেন না? আপনি খেয়াল করছেন আপনারা নিশ্চয়ই যে মানে যখন এই ঘটনাটা ঘটলো, প্রথম আলো অফিসে যখন হামলা হলো, তার 1-2 দিনের মাথায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, একটা বিএনপি সবাই গেছেন, মাহফুজা আনাম মেবি গেছেন, বা প্রথম আলো মতিউর রহমানের কথা মনে করতে পারি, তিনি গেছেন এবং বিএনপির ব্যাপারে তিনি খুব এমনভাবে কথা বলছেন যে এক প্রকার সরিই বলছেন, যে বিএনপির মানে 2001 থেকে 2006 যেই আমল নামা, সে আমল নামা নিয়ে তারা যে কাজ করছে সেটা সততা, বিএনপির সঙ্গে তার কোনো বা প্রথম আলোর কোনো ওই রকম দ্বৈরথ নাই। এই যে মতিউর রহমানকে কথাটা বলতে হইল, এটা কিন্তু প্রমাণ করে যে তারা আসলে তারেক রহমান সাহেবের কাছে ধর্ণা দিতে বাধ্য হয়েছেন। তারা আসলে বাধ্য হয়েছেন যে বাংলাদেশে এই রাজনৈতিক বাস্তবতায়, এই নাজেহাল রাজনৈতিক বাস্তবতায় প্রফেসর ইউনূস যেটা কন্ট্রোল করতে পারেন নাই, ফলে তারা তারেক রহমানের কাছে যায় ধর্ণা দিচ্ছেন, এবং তারেক রহমানের কাছে অলমোস্ট বাংলাদেশের এই প্রগতিশীল ধারা, যে ধারাটা বাংলাদেশে এতদিন ধরে শক্তিশালী গণমাধ্যম বলেন, শক্তিশালী কালচারাল মানে উৎপাদন বলেন, কালচারাল একটা ফেনোমেনা তৈরি করতে পারে, এই যে বাস্তবতায় ছিল, সেই জায়গাটা তারা হারায় ফেলতেছে, ফলে তারা তারেক রহমানের কাছে এক ধরনের প্রাণ ভিক্ষা চাচ্ছে। এরকম যদি হয় তাইলে তারেক রহমানের এই ঘটনায় আসলে রেসপন্স কি? তারেক রহমান যদি এখানে রেসপন্স না করেন, তাইলে আমাদের যেটা বলতে হবে, যা বুঝতে হবে, সেটা হচ্ছে যে তারেক রহমান সাহেব এই ঘটনার সুবিধাভোগী। সুবিধাভোগী এই অর্থে যে তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রগতিশীল ঘরানার যেই মিডিয়া আছে বা যেই লাইনগুলো আছে, সেই লাইনগুলো যে নাজেহাল অবস্থায় আছে, তাকে তারা মানে তাদেরকে তিনি আসলে এক ধরনের ইউটিলাইজ করতেছেন, এবং তাদেরকে তিনি ব্যবহার করতেছেন এই চাপের মুখে ফালাইয়া। তিনি যদি তাদেরকে সরাসরি গিয়া তাদের সঙ্গে বলতেন যে না, আমরা আছি আপনার সঙ্গে, আমি আছি আপনাদের সঙ্গে, তাইলে কিন্তু এই যে আমাদের বা প্রথম আলোদের বা মতিউর রহমানদের আসলে এই রকমভাবে তারেক রহমান সাহেবের কাছে আর ধর্ণা দিতে হয় না। আমি যেটা চাইবো সেটা হচ্ছে যে তারেক রহমান সাহেবের এখানে প্রস্তাবনাটা কি বা তার অবস্থানটা কি, সেটা যেন আরও ধীরে ধীরে পরিষ্কার হয়। এখানে প্রশ্নটা অনেক ফান্ডামেন্টাল এই অর্থে যে বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পরে, জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় যে বাস্তবতা তৈরি হয়েছিল, যে এখানে একটা ইসলামিক ফান্ডামেন্টালিজম বা ইসলামিক একটা দক্ষিণপন্থা তৈরি হয়ে যাবে, যেটা একেবারে স্ট্যাটিক পর্যায়ে আমাদের রাজনীতিকে কন্ট্রোল করবে অলওয়েজ, এই যে বাস্তবতাটা তৈরি হয়েছিল, এই বাস্তবতার পরে গিয়া তারেক রহমান সাহেব আসলে যে প্রস্তাবনা নিয়ে হাজির হইতেছেন, সেটা আসলে এই বাস্তবতার কতটা ভিতরে কতটা বাইরে। এখন এমনও তো হইতে পারে যে তারেক রহমান সাহেব এই মতিউর রহমানদেরকে আসলে ততটাই ফেভার করবেন যতটা তার বিএনপির এক ধরনের মধ্য ডানপন্থী অবস্থাকে মিট করে, তার বাইরে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে বিএনপির স্থায়ী কমিটির এক নেতা সালাউদ্দিন আহমেদ এক কাদিয়ানি বিরোধী অনুষ্ঠানে গিয়ে বলে আসছেন যে সরকারে গেলে তারা কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করবেন। আমরা তখন চুপ ছিলাম, কারণ রাজনৈতিকভাবে এগুলো বলতে হয়। কিন্তু আজকে যখন আপনারা মানে প্রথম আলোর সঙ্গে একদম সরাসরি গিয়ে দাঁড়াইতে পারতেছেন না, বা উইদাউট মির্জা ফখরুল আপনাদের সরাসরি বড় নেতা আসলে প্রথম আলোর সঙ্গে দাঁড়ায় না, তখন আপনাদের এরকম একটা অবস্থা তৈরি হয় যে শেষ পর্যন্ত আপনারা একটা মধ্যের বাইরে, মধ্যমপন্থার বাইরে একটা মধ্য ডানপন্থী অবস্থাকে আপনাদের রাজনৈতিক
তরিকা বা রাস্তা আপনারা মনে করেন। যদি সেটা হয় তাইলে আমরা বলবো যে আমরাও আপনাকে মানে তারেক রহমানকে বা বিএনপিকে আসলে আর কোনো অপশন না পাইয়া তবেই সাপোর্ট করতেছি। এবং যদি আমরা সেটা তৈরি করতে পারি, মানে আমরা যদি আপনাদের বাইরে মধ্যমপন্থী বলেন বা মধ্য বামপন্থী বলেন, এরকম কোনো উইং বা শক্তিশালী সেন্টার পয়েন্ট আমরা যদি তৈরি করতে পারি, সেটা অবশ্যই আমরা চেষ্টা করব। যদি আমরা সেটা না পারি, যতক্ষণ না পারবো ততক্ষণ আমরা আপনাদের সঙ্গে আছি। ফলে আলটিমেটলি আপনাদেরকে মানে তারেক রহমানের বিএনপিকে এই স্ট্রাগলটা ফেস করতে হবে। মানে আপনি যদি মধ্য ডানপন্থী অবস্থানের জায়গা থেকে আপনি যদি মনে করেন যে ছায়ানটের পাশে দাঁড়াইলে আপনার ওই মধ্য ডানের যে অবস্থাটা সেটা সইরা যাবে এবং সেই কারণে আপনি কথা বলতে পারবেন না, তাহলে কখনোই মধ্য বাম আপনার সঙ্গে দাঁড়াবে না এবং আপনার পাশে গিয়া মানে রাজনৈতিক যেই সহমত সেটা পোষণ করবে না। তারা একটা ভোটের জায়গায় একটা ভোট দিবে, কারণ বাংলাদেশকে আমরা জামাতে ইসলামের হাতে তুলে দিতে চাই না। আলটিমেটলি এই যে স্ট্রাগলটা আমরা ফেস করতেছি জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে, যে স্ট্রাগলটা গাঢ় হচ্ছে, যে বাংলাদেশের এই গত 50-60-70 বছর ধরে যেই সাংস্কৃতিক ধারা বলি আমরা বা চিন্তা চেতনার যে প্রগতিশীল ধারা যেটা বাংলাদেশে জিয়ত ছিল মিডল ক্লাসের মধ্যে বলেন বা বাংলাদেশের ইভেন মিডল ক্লাসের বাইরেও বাংলাদেশের টোটাল সংস্কৃতির মধ্যে যেই মানে মানে ব্যাপারটা আছে বা যে ধারাটা আছে, সেই ধারাটা আর কোথাও যখন যাইতে পারতেছে না, যখন সে একটা নতুন কিছু খুঁজতেছে, সেই স্ট্রাগলটা কোনো না কোনোভাবে কখনো না কখনো আপনার কাছে সেই জিনিসটা না পাইয়া সে তার জায়গা সে মিট করতে চাইবে। এবং যখন সে সেটা মিট করতে চাইবে তখন সে আপনার বাইরেই একটা কাউকে খুঁজে নিতে বাধ্য হবে। আমি জানি না যে তারেক রহমানের আলটিমেট প্রপোজিশন কি, কিন্তু আমি সেটা জানতে চাই এবং সেটা বুঝতে চাই। এবং তারেক রহমানের জনপ্রিয়তার যে মানে পরিস্থিতি দেখা গেল, এই পরিস্থিতির সামনে পড়ে আমি সব প্রশ্ন আমরা ভুলে যেতে চাই না, যেগুলো আমাদের মৌলিক প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমরা উত্থাপন করতে চাই। আমি যেই ভয়ের জায়গাটার কথা বলবো সেটা হচ্ছে যে জনপ্রিয় নেতারাও অনেক ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তাদের জনপ্রিয়তার ধারায়, তখন সমাজের যেই মাইনর যেই ধারণাগুলো সেগুলা অনেক বেশি সাপ্রেসড হইতে পারে এবং জনপ্রিয় নেতার কাছে সেগুলো আর কোনো মৌলিক বিষয় থাকে না। সেই কারণে জনপ্রিয় নেতা অ্যালাউ করেন কাদিয়ানি বিরোধী অনুষ্ঠানে গিয়া তার প্রধান নেতাকে বলতে যে তিনি সরকার ক্ষমতায় গেলে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হবে। ফলে তারেক রহমানকে বিএনপিকে তার জায়গাটা ক্লিয়ার করতে হবে যে বাংলাদেশের যেই রাজনৈতিক ডানপন্থা, মধ্যপন্থা এবং বামপন্থা, এই জায়গায় তার অবস্থানটা কই, মধ্য বাম নাকি মধ্য ডান নাকি মধ্যম। যদি তিনি মধ্যম হন তাইলে তাদের সঙ্গে আমাদের আচরণ এক, তাদেরকে নিয়ে আমাদের ভবিষ্যতের পথ চলার জায়গা এক। যদি মধ্য ডান হন তাইলে আরেক, মধ্য বাম হোক তাইলে আরেক। আশা করি আস্তে আস্তে এই বিষয়গুলো পরিষ্কার হবে। আমি জাস্ট প্রশ্ন আকারে বিষয়টা উত্থাপন করলাম, আপনারাও আশা করি এই বিষয়ে আপনাদের যেই মতামত বা মন্তব্য সেটা জানাবেন।